চলো সবাই বসে যাও, চলো বসো বসো। আপনাদের সবাইকে স্বাগতম। আপনারা এই অনুষ্ঠান এবার উপভোগ করুন। বিকি আর চন্দনকে তো কোথাও দেখা যাচ্ছে না। মনে হচ্ছে স্যার ওরা দুজন নিজেদের সেলেই রয়েছে, ওরা ফাংশনেও আসেনি। আশ্চর্য, সব কয়েদিরাই তো এই দিনটার জন্য অপেক্ষা করে, আর ওই দুজনই ফাংশনে আসেনি। কোথাও কোনো গন্ডগোল পাকাচ্ছে না তো? স্যার আমি গিয়ে দেখে আসবো? না, তুমি এখানেই থাকো, এদের উপর নজর রাখো, আমি দেখে আসছি। দুজন ভিতরে আছে। বিকি, চন্দন, বিকি, চন্দন, এই দুজন জবাব কেন দিচ্ছে না? স্যার মনে হচ্ছে ঘুমিয়ে পড়েছে। এত তাড়াতাড়ি? তাও এই চিৎকারের মধ্যে? খোলো তাড়াতাড়ি। ঠিক আছে স্যার। এ কি, গুলি? হ্যাঁ? এরা তো মরে গেছে। এসব কি করে হলো? আমার অত দামি জিনিসটা গেল কোথায়? মাথাতেই আসছে না। এসিপি স্যারের ডেস্কটা একবার চেক করে দেখবো নাকি? আরে বাবা, না না, আবার যদি জানতে পেরে যায় তাহলে আমার উপর ভীষণ উনি রেগে যাবেন। পেয়ে গেছি পেয়ে গেছি পেয়ে গেছি, আমার মূল্যবান পেনটি পেয়ে গেছি। এবার আমাকে কবি হওয়ার হাত থেকে কেউ আটকাতে পারবে না। কি ব্যাপার ফ্রেডি, নিজের সাথে কি কথা বলছো? আসলে ব্যাপারটাই না সেরকম। আরে এমন কি খুশির ব্যাপার? হ্যাঁ, আমাকেও তো বলো। শুনতে তো আপনাকে হবেই। আমি জানি স্যার, একমাত্র আপনিই আছেন যে আমার ট্যালেন্টের কদর করতে জানে। তোমার ট্যালেন্টের কদর? এই কাগজগুলো এখানে ছড়িয়ে রেখেছো কেন? এগুলোকে কাগজ বলবেন না স্যার, এগুলো কবির মনের অমূল্য রত্ন। কবির মনের অমূল্য রত্ন? কিন্তু এখানে কবি কোথায়? এখানেই তো আছে, এই রুমেই, আপনার সামনে দাঁড়িয়ে আছে। তুমি কবিও? অদ্ভুত ব্যাপার। আমি না এমন এমন সব কবিতা লিখেছি স্যার, যা শুনলে আপনার হৃদয় ভারাক্রান্ত হয়ে উঠবে, আপনার দুনয়ন থেকে বাড়ি ধারা ঝরে পড়বে। এটা তো দারুণ ব্যাপার, শোনাও। শোনাবো? হ্যাঁ।
প্রতি সন্ধ্যায় নিজের উঠোনে বসে যখন আমি ডুবন্ত সূর্যটাকে দেখি, প্রতি সন্ধ্যায় নিজের বারান্দায় বসে যখন আমি ডুবন্ত সূর্যটাকে দেখি, তখন আমার মনে একটা প্রশ্ন জাগে যে সূর্যর সাথে সাথে এই পঙ্কজটা ডুবে মরলো না কেন? পঙ্কজ, তুমি পঙ্কজের ওপর কবিতা বানিয়ে ফেললে। খুব মনে পড়ছে পঙ্কজকে। হ্যাঁ স্যার, পঙ্কজকে না আমার সত্যি বলছি খুব মনে পড়ছে। অবশ্য আমি আরো একখানা কবিতা লিখেছি। আরো একটা? হ্যাঁ, আমাদের অভিজিৎ স্যার আর সারিকাকে নিয়ে। ঠিক আছে, এটাও শুনিয়ে ফেলো। অভিজিৎ স্যার ভালোবাসেন ফরেনসিক ল্যাবে যেতে। অভিজিৎ স্যার ভালোবাসেন ফরেনসিক ল্যাবে যেতে। ডক্টর সারিকার থেকে চান সেই কেসের ব্যাপারে জানতে। অপরাধ ছাপিয়ে যখন তৈরি হচ্ছে একটা সম্পর্ক, তখন ডক্টর সালুকের ওখানেই টপকানোটা। ফ্রেডি, এটা খুব মিষ্টি কবিতা ছিল। আমার মন তো গলে গেল। এর আগে আমার চোখে জল চলে আসুক, প্লিজ প্লিজ। না, আমি আরো দু চারটে কবিতা লিখেছি। সেটা তুমি ওই দেওয়াল দিয়ে শোনা। না, প্লিজ ফ্রেডি, ব্যাস ব্যাস, আর নয়। থ্যাংক গড, ঠিক সময় ফোনটা চলে এসেছে। হ্যালো, কি খুন? দুটো খুন, তাও আবার জেলে? আসুন স্যার, আসুন। শরীরের কোথাও আর কোনো আঘাত বা ক্ষতের চিহ্ন নেই। এর মৃত্যু গুলির কারণেই হয়েছে। এখানে তো কোনো এক্সিট হোলও নেই, তার মানে গুলিটা শরীরেই আছে। স্যার, বন্দুক তো এখানে নেই। এখানে একটা ব্যাপার তো পরিষ্কার যে এরা দুজনে দুজনকে মারেনি, আত্মহত্যাও করেনি। না হলে বন্দুক এখানেই থাকতো। নিশ্চয়ই কোনো তৃতীয় ব্যক্তি ওদের খুন করেছে। জেলে খুন? এটা কি করে হতে পারে? এই দুজনের সাথে তো কোনো অন্য কয়েদিও ছিল না। এটা তো আমিও ভাবছি জেলা সাহেব, জেলের স্পেশাল সেলে থাকা দুজন কয়েদি কিভাবে মারা যায়, কি করে? কেউ গুলি চালানোর আওয়াজও শোনোনি? না স্যার, ফাংশনে এত জোরে গান চলছিল যে আমরা ঠিকমতো কিছুই শুনতে পাচ্ছিলাম না। গান যত জোরেই বাজুক না কেন, গুলির আওয়াজকে চাপা দেওয়া যায় না। স্যার, হয়তো গানের মধ্যে সাইলেন্সার লাগানো ছিল। তার মানে এটা তো তুমি মানছো যে তোমরা থাকার পরেও কেউ জেলের ভেতরে বন্দুক নিয়ে আসে, তাও সাইলেন্সার লাগানো, এবং কাউকে মেরে দেয়? না স্যার, ভিতরে তো কেউ আসেনি। আমরা তো এইখানেই পাহারা দিচ্ছিলাম, তাই না? হ্যাঁ স্যার। গুলির আওয়াজ শোনোনি, কাউকে ভেতরে আসতে দেখোনি। কিভাবে হতে পারে এটা? তোমরা দুজনেও বাইরে ফাংশনে গান শুনতে যাওনি তো? না না স্যার, আমরা দুজন তো এখানেই ছিলাম। আপনি স্যারকে জিজ্ঞাসা করে দেখুন। এরা ঠিক বলছে, এরা এখানেই ডিউটি করছিল। রজত, আমি লাশ দুটোকে ফরেনসিক ল্যাবে নিয়ে যাচ্ছি। বিকি আর চন্দনের লাশের পজিশন দেখে মনে হচ্ছে যখন গুলি চালানো হয় ওরা মাটিতে শুয়েছিল। হয়তো এরা দুজন তখন শুয়েছিল যখন এদের গুলি মারা হয়। মনে তো সেটাই হচ্ছে, কিন্তু দেখতে হবে গুলিটা চললো কোথা থেকে। ফ্রেডি, একটা ব্যাপার তো পরিষ্কার, এরা আত্মহত্যা করেনি, দুজনে দুজনের উপর গুলি চালায়নি। গুলি চালিয়েছে কোনো তৃতীয় ব্যক্তি। আর যখন গুলি চালানো হয় তখন এই সেলে এরা দুজন ছাড়া আর কেউ ছিল না। সেলের দরজাও বাইরে থেকে বন্ধ ছিল। তাহলে গুলি সেলের ভেতর থেকে তো চলেনি, সেলের বাইরে থেকে চালানো হয়েছে, হয়তো ওখান থেকে। একটা কাজ করো, লাশগুলোর পজিশনে শুয়ে পড়ো। আপনি আমাকে বলছেন? হ্যাঁ, এখানে আর কেউ তো নেই। ঠিক আছে স্যার, আপনি যখন বলছেন তখন আমি শুয়েই পড়ি। ফ্রেডি রেডি?
আরে 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 স্যার, সত্যি সত্যি আবার গুলি চালিয়ে দেবেন না জানো? ঘাবড়িও না, বন্দুক খালি। এখান দিয়ে তো পুরো বন্দুকটা ভেতরে ঢোকানো মুশকিল। যদি বাইরে থেকে গুলিটা চালায় তাহলে গিয়ে লাগবে সামনের দেওয়ালে। এই অ্যাঙ্গেল থেকে বিকি আর চন্দনকে গুলি মারাটা তো অসম্ভব। গুলি হয়তো এখান থেকে চলেনি, তাহলে স্যার গুলিগুলো এলো কোথা থেকে? হতে পারে ওখান থেকে। ওই জানলা দিয়ে? কিন্তু ওই জানলাটা তো অনেকটা উঁচুতে, আর তাছাড়া নেট লাগানো আছে। সেটা তো আছে ফ্রেডি। একটা কাজ করি, আমি বাইরে গিয়ে জানলাটাকে দেখি, তুমি জেলা সাহেবের কাছে যাও, ওনার কাছ থেকে বিকি আর চন্দনের ব্যাপারে খোঁজ নাও। উঠে পড়ি? জেলা সাহেব বাইরে, উঠতে তো হবেই। জেলা সাহেব, এই বিকি আর চন্দনের কি অপরাধে জেল হয়েছিল? এরা দুজন ব্যাংক আর বড় লোকদের বাড়িতে ঢুকে চুরি ডাকাতি করত। কিন্তু সেরকম অপরাধীদের তো স্পেশাল সেলে রাখা হয় না, না? ঠিকই বলেছেন আপনি। সাধারণত আমরা এই ধরনের ছেলে ভয়ঙ্কর কয়েদিতেই রাখি, যারা খুন বা এসব কাজ করে। তাহলে আপনি এই দুজনকে কেন রাখতে গেলেন? আমাদের একেবারে অতিষ্ঠ করে তুলেছিল। রোজ কারো না কারোর সাথে মারামারি ঝগড়া, এই জন্য আমি এদের অন্য কয়েদিদের থেকে আলাদা করে দিই। ঝগড়া মারামারি? তার মানে তো এই দুজনের অনেক শত্রু থাকবে এই জেলে। কোনো কয়েদি এদের পছন্দ করতো না। জেলা সাহেব, খুনটা কোনো একজন কয়েদিই করেছে। কিন্তু স্যার, ওদের সেলের বাইরে সবসময় সিকিউরিটির পাহারা ছিল। এত সিকিউরিটি থাকা সত্ত্বেও দুটো খুন হয়ে গেল। এটাই তো আমিও ভাবছি। যদিও আমাদের জেলের অনুশাসন আর নিয়ম খুবই কড়া, তা সত্ত্বেও দুজন কয়েদি খুন হয়ে গেল। সবাইকে যাচাই করা হচ্ছে, সবকিছুই যাচাই করে দেখা হচ্ছে, কিন্তু তা সত্ত্বেও আমার তো এখনো বিশ্বাসই হচ্ছে না যে আমাদের এখানে এরকম হয়ে গেছে। বিশ্বাস তো আপনাকে করতেই হবে জেলা সাহেব, কারণ সত্যিটা হলো এই যে আপনার নজরদারি সত্ত্বেও দুটো খুন হয়ে গেছে। কয়েদিদের সাথে দেখা করতে কোন কোন ভিজিটার্স আসতো তাদের একটা লিস্ট আমার চাই। ঠিক আছে। এই জানলাটা তো বেশ উপরের দিকে। ওই পর্যন্ত পৌঁছানোর জন্য খুনিকে নিশ্চয়ই উঁচু টুল বা সিঁড়ি বা ঘোড়ার দরকার পড়ে থাকবে। কিন্তু এরকম কোনো জিনিস এখানে আনা বা এখান থেকে নিয়ে যাওয়া বেশ মুশকিল। তাহলে খুনি উপরে গেল কি করে? আর যদি উপরে উঠেও যায়, গুলি কিভাবে চালালো? কারণ জালিটা তো একেবারেই অক্ষত, আর জালিতে কোনো ফুটোও নেই। স্যার, আমি জেলা সাহেবের থেকে ভিজিটার্সদের একটা লিস্ট চেয়েছি যারা দেখা করতে আসতো। ভেরি গুড। হ্যাঁ ডক্টর সারিকা। What? কি সারিকা ম্যাডাম, আপনি তো মাথাটাই খারাপ করে দিলেন। আমি কি করতে পারি রজত? আমি তো শুধু সেটুকুই বলছি যেটা প্রমাণ আমাকে বলছে। এই দুজন কয়েদির ওপর দুটো আলাদা আলাদা অ্যাঙ্গেল থেকেই গুলি চালানো হয়েছে। কিন্তু আলাদা আলাদা অ্যাঙ্গেল থেকে কিভাবে? ভিকির ওপর যে গুলি চলেছে সেটা প্রায় 60 ডিগ্রি অ্যাঙ্গেল থেকে চলেছে। 60 ডিগ্রি? মানে গুলি এখান দিয়ে চালানো হয়? হ্যাঁ, আর চন্দনের ওপর যে গুলি চালানো হয়েছে সেটা প্রায় 20 ডিগ্রি অ্যাঙ্গেল থেকে চলেছে। 20 ডিগ্রি? মানে এখান দিয়ে? হ্যাঁ। তাহলে কি খুনি হাঁটু গেড়ে বসে গুলি চালিয়েছিল? এখন অ্যাঙ্গেল তো এটাই বলছে। হ্যাঁ, আমার মাথা তো আরো খারাপ হয়ে গেল। আপনার মতে গুলি এর ভেতর থেকে চালানো হয়েছে, কিন্তু এখানে কোনো তৃতীয় ব্যক্তি থাকার কোনো সম্ভাবনাই নেই। আমরা পুরো সেলটাকে চেক করেছি, এখানে কোনো গোপন রাস্তা নেই। শুধুমাত্র একটাই রাস্তা আছে, আর সেটা হলো এই দরজা। স্যার, এটা আবার ভেতরেরই কারুর কাজ নয় তো? হতে পারে। এই নিন স্যার, যারা এই আসামিদের সঙ্গে দেখা করতে আসতো তাদের নামের লিস্ট। থ্যাংক ইউ। এই দেখুন স্যার, জাসলোক বলে একটা লোক আছে যে বিগত 1 মাস ধরে দুজন কয়েদির সাথে দেখা করতে আসতো। দুজন কয়েদির নাম? মুন্না আর জকোটা। মুন্না আর জাকোটার সঙ্গে দেখা করা যাক। তাড়াতাড়ি এসো। এ মুন্না আর জাকোটা স্পেশাল সেলের পাশেই এদের রাখা হয়েছিল। মুন্না আর জাকোটা কোন অপরাধের সাজা কাটছো তোমরা? ছিনতাইবাজেরা নির্জন হাইওয়ের উপর মানুষজনকে থামিয়ে তাদের পয়সা আর গয়নাগাটি ছিনিয়ে নিত এরা। কিন্তু কোনোদিনও কারো ক্ষতি করিনি স্যার। হুম, কারো কোনোদিনও ক্ষতি করনি, আর এদিকে জেলের ভেতরে দুটো খুন করলে। দুটো খুন? স্যার, এসব আপনি কি বলছেন? কাউকে খুন করার কথা আমরা ভাবতেও পারি না। ন্যাকা সাজিস না। বিকি আর চন্দনের সাথে
তোদের দুজনের আদায় কচকলায় ছিল। আদায় কাজ কলায় না, তার থেকেও বেশি। এমন কোনোদিন যায়নি যেদিন এই দুজনের সাথে ওই দুজনের কোনো ঝামেলা হয়নি। কয়েকবার তো মারামারি পর্যন্ত হয়েছে। স্যার ভিকি আর চন্দনকে তো আপনারা আলাদা সেলে বন্দি করে দিয়েছিলেন, তাহলে আমরা ওদেরকে কি করে খুন করতে পারি? মারতেই পারো, নিশ্চয়ই মারতে পারো, তোমাদের ওই সাথীর সাহায্যে, যে গত মাসের প্রতিদিন তোমাদের সাথে দেখা করেছিল। কি বলছেন স্যার? আপনি এসব কার কথা বলছেন স্যার? জাসলোকের কথা বলছি। জসলোক, ও তো ও আবার কি? জাসলোকের কথা শোনা মাত্রই তোদের দুজনের কপালে ভাঁজ পড়লো কেন? আপনারা ভুল ভাবছেন স্যার, আমাদের বা জসলোকের এরকম কোনো উদ্দেশ্য ছিল না স্যার। তাহলে কিসের উদ্দেশ্য ছিল? সত্যি করে বলো, নাহলে মুখ থেকে তো সত্যি বের করেই নেব আমরা। এখন আমাদের সব সত্যি কথা বলা উচিত, না হলে দুটো খুনের দায় চাপবে আমাদের উপর। নিজেদের মধ্যে গুজুর গুজুর করে কোনো লাভ হবে না। তাড়াতাড়ি বল, কি বলার আছে? স্যার ভিকি আর চন্দন আমাদের শত্রু নয়, বন্ধু ছিল। মিথ্যে, আবার মিথ্যে কথা বলছো। না স্যার, আমি সত্যি কথা বলছি স্যার। আমরা চারজন জসলোকের সাহায্য নিয়ে জেল ভেঙে পালানোর কথা ভাবছিলাম স্যার। জেল ভেঙে পালানো চক্রান্ত? হ্যাঁ স্যার, সেই জন্যই সেদিনকে আমরা জেলের মধ্যে ঝগড়া নাটক করছিলাম, যাতে আপনারা আমাদেরকে সন্দেহ না করেন। এত বড় মিথ্যে, এত বড় চক্রান্ত! দেখো, যদি এই ব্যাপারটা মিথ্যে হয় না। আপনি ভাববেন না জেলা সাহেব, জসলোক ধরা পড়লেই সত্যিটা বাইরে বেরিয়েই আসবে। অন্য কারোর উপর সন্দেহ আছে আপনার? এ রাজু আরও সত্য। এই দুজনের সাথেও ভীষণ কথা কাটাকাটি হতো ওই বিকি আর চন্দনের। ঝামেলা তো হবেই না স্যার, ওরা দুজন তো সবসময় ঝগড়া করার জন্য বাহানা খোঁজে। হ্যাঁ হ্যাঁ স্যার, ঝগড়া না করে তো ওদের পেটের ভাত হজমই হতো না। তোদের দুজনের ঝগড়া আবার মুন্নার চাকোটার ঝগড়ার মতো নকল নয় তো? নকল? না না স্যার, এইসব কি বলছেন? দেখো, তুমি নিজের মুখেই বলে দিলে যে ঝগড়াটা আসল ছিল। তার মানে তোমাদের দুজনের কাছে পাকা মোটিভ ছিল ওদের দুজনকে মারার। না না স্যার, আমরা খুনি না, আমরা তো চুরি চামারি করেছি। আর আমরা ওদের কেন খুন করতে যাব? হ্যাঁ স্যার, এমনিতেও জেলার সাহেব যবে থেকে ওদের স্পেশাল ছেলে রেখেছে, তবে থেকে আমাদের দুজনের ওদিকে যাওয়াটাই মুশকিল হয়ে গেছে। জেলা সাহেব, আর কে কে আছে যারা স্পেশাল সেলে যেতে পারে? সবচেয়ে বেশি তো এই মনোহরের যাতায়াত ছিল এই সেলে। এই বিশেষ করে এই সেলটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখতো। হ্যাঁ স্যার, এটা আমার দুর্ভাগ্য যে আমি ওই সেলটা সাফ করতাম। কেন, এমন কি ঘটেছিল? হ্যাঁ স্যার, অকারণে ঝগড়া করতো, ধাক্কা মারতো, কয়েকবার তো আমাকে চড়ও মেরেছে। আরে, ওরা তোমাকে মারধর করতো, সেটা তুমি আমাকে আগে বলনি কেন? স্যার, ও আমাকে হুমকি দিয়েছিল, আমি যদি কাউকে অভিযোগ জানাই ও আমাকে আরো মারবে। মনোহর, ঘটনাটা আবার এরকম নয় তো যে ওরা দুজন খুব বিরক্ত করতো বলে তুমি ওদের দুজনকে? স্যার, আমি তো ওর কাছে যেতেই ভয় পেতাম। আমি ওকে কি করে মারতে পারি? মশা ছিলাম স্যার, ওর সামনে আমি মশা। জেলা সাহেব, কি হচ্ছে আপনার জেলে? স্টাফদেরকে মারা হচ্ছে, দুটো কয়েদিকে খুন করা হলো। আমি তো নিজেই খুব অবাক হয়ে যাচ্ছি। আমি ভেবেছিলাম জেলের নিয়ম কানুন তো আমি ঠিকঠাকই রেখেছি, কিন্তু তুমি কে? এ ধনসুখ, চাওয়ালা। এও সকাল সন্ধ্যে যাতায়াত করতো ওই সেলে চা দেওয়ার জন্য। আরে, কি হলো ধনসুখ? আমাকে ছেড়ে দিন স্যার, আমাকে ছেড়ে দিন। কেন ছেড়ে দেবো? আমি তো কিছু করিনি স্যার, কিছু করিসনি তো পালাচ্ছিলি কেন? আমি ভয় পেয়ে গেছিলাম স্যার। নিরপরাধ কখনো ভয় পায় না, বুঝেছিস? তোরও কি কোনো ঝগড়া হয়েছিল ওদের সাথে? না স্যার, ওরা তো আমার সাথে খুব ভালোবেসে কথা বলতো। শেষবার চা কখন দিতে গেছিলি ওদের? এই হয়তো 7:30 থেকে 8টার মধ্যে। মানে ফাংশন শুরু হওয়ার আগে? হ্যাঁ স্যার, কিন্তু ভিতরে যাইনি স্যার। কেন ভেতরে যাসনি কেন? স্যার, আমার চাটা শেষ হয়ে গেছিল, তাই বাইরে থেকেই ফিরে চলে আসি। কিন্তু সেলের কাছে তো গেছিলিস না, কিছু তো দেখেছিস তুই। ওই সময় কি ওরা ঠিক ছিল? হ্যাঁ স্যার, দুজনেই বেশ সুস্থ ছিল, নিজেদের মধ্যে কথাও বলছিল। কথা বলছিল? কি কথা বলছিল, কিছু শুনেছিস? হ্যাঁ স্যার, মনে পড়েছে। কি হয়েছে? কি ব্যাপার? আরে বাবা, কি ঝামেলা শুরু হয়েছে? এত মশা কামড়াচ্ছে, এখানে তো আর থাকতে পারছি না। হ্যাঁ, মশা কামড়াচ্ছে বলে কি কয়েল নিয়ে আসবো? যা গিয়ে চুপচাপ শুয়ে পড়। আরে, এখানে বসাই যাচ্ছে না, আর তুমি ঘুমানোর কথা বলছো? কে জানে এই উপর থেকে এই ঘুলগুলির জালটাকে সরিয়ে দিয়েছে, তো মশারাই এখানে নেচে বেড়াচ্ছে। তোরা না সবসময় এই সমস্ত নাটক করিস, কখনো মারামারি করিস, কখনো আবার ঝামেলা করিস, আবার কখনো মশার বাহানা বানাস। যা গিয়ে চুপচাপ শুয়ে পড়। এই তুই ওদিকে কি করছিস? এদিকে আয়, চা খাওয়া। চাটা শেষ হয়ে গেছে, আমি এক্ষুনি নিয়ে আসছি। আমার বেলা চা শেষ হয়ে গেল, যা গিয়ে নিয়ে আয়। ও, তাহলে এই কথা হচ্ছিল। কিন্তু স্যার, যখন আমরা স্পেশাল সেলটায় গেছিলাম তখন তো
জানলাটা একটা নেট লাগানো দেখেছিলাম, তাই না? হ্যাঁ ফ্রেডি, আমিও সেই কথাই ভাবছি। হয়তো এরম কিছু হয়েছিল যে ফাংশনের আগেই খুনি সুযোগ বুঝে খুনি ওই জানলা থেকে নেট সরিয়ে দেয়। তারপরে ও ফাংশন শুরু হওয়ার জন্য অপেক্ষা করছিল। যখনই ফাংশন শুরু হয় সবাই বাইরে চলে যায় আর খুনি চন্দন আর ভিকিকে গুলি করে খুন করে। তারপর ফেরত যাওয়ার সময় ও জানলাতে নেট আবার লাগিয়ে দেয়। স্যার, এই হলো জসলোক। অনেক কষ্টে বাঁকে পেয়েছি। এটা পালাবার মতলবে ছিল। তা আপনি হলেন সেই ভদ্রলোক যে বিগত 1 মাস ধরে প্রত্যেক দিন ওই 4 জন অপরাধীর সঙ্গে দেখা করার জন্যে জেলে যেতেন, হ্যাঁ? কি বাজে কথা বলছেন স্যার? একে তো আপনার অফিসার জোর করে আমাকে এখানে উঠিয়ে নিয়ে আসে, তারপরে আপনি আবার আজে বাজে কথা বলছেন। আরে জেলে কারোর সঙ্গে দেখা করা কোনো অপরাধ নাকি? আগে না, জেলে কারোর সঙ্গে দেখা করাটা অপরাধ নয়, কিন্তু জেল থেকে কাউকে পালাতে সাহায্য করাটা অপরাধ অবশ্যই। স্যার, আমি কাউকে সাহায্য করিনি, আর না কোনো ষড়যন্ত্রে আমার কোনো হাত আছে। দেখো, মুন্নার জাকোটা নিজের মুখ খুলে ফেলেছে। তোমার জন্য এটাই বেটার, তুমি আমাদের সময় নষ্ট করো না, সত্যিটা বলো। স্যার, আমি তো একবার বললাম যে আমি কাউকে সাহায্য করিনি মানে করিনি। ফ্রেডি, মনে হচ্ছে এই দাদা ভদ্র মতো কিছু বলবেন না। এনার উপর সেই জিনিসটার ব্যবহার করতে হবে। বুঝে গেছি স্যার। স্যার, কোন জিনিসের কথা বলছেন? এক্ষুনি জানতে পেরে যাবে কোন জিনিসটা স্যার, বলুন না প্লিজ। আরে এটা আবার কি? এটা সত্যি বলার ইনজেকশন। সত্যি বলার ইনজেকশন? একবার যদি এই ইনজেকশন দেওয়া হয় না, তাহলে মানুষ সুর করে সত্যি কথাটা বলে ফেলে। স্যার, এর দরকার নেই, আমি সব সত্যি বলছি, সব বলছি স্যার। আমি ওষুধ কাজে দিয়েছে? কি হলো, দাঁড়িয়ে বললে কেন? শুরু হয়ে যাও। হ্যাঁ হ্যাঁ স্যার, আমি ওদের সাহায্য করবো কথা দিয়েছিলাম, আর তাও শুধু এই জন্যই যে ওরা আমার বন্ধু। আর জেল থেকে বেরোনোর পরে ওই 4 জনের কি প্ল্যান ছিল? সেটা আমি ঠিক জানি না। আমি তো শুধু স্যার ওদের জেল থেকে পালানোয় সাহায্য করছিলাম, তার বদলে ওরা আমাকে 10 লাখ টাকা দেবে বলেছিল স্যার। 10 লাখ টাকা? হ্যাঁ, গুলিগুলো হয়তো ওই জানলা দিয়েই চলেছিল। কিন্তু একটা ব্যাপার বুঝতে পারছি না। ডক্টর সারিকা বলেছিলেন যে একটা গুলি এখান থেকে 60 ডিগ্রি অ্যাঙ্গেলে চলেছিল, আর দ্বিতীয় গুলি এখান থেকে 20 ডিগ্রি অ্যাঙ্গেলে চলেছিল। কিন্তু যদি দুটো গুলি ওই জানলার দিক থেকে আসে, তাহলে দুটো কয়েদেরই আলাদা অ্যাঙ্গেল থেকে কি করে লাগলো? স্যার, আমরা আবার ভুল দিকে এগোচ্ছি না তো? না ফ্রেডি, দিকটা তো ঠিকই আছে, কিন্তু দেখতে হবে হাওয়া কোন দিকে বইছে। হাওয়া দিক আমার মাথায় কিছু ঢুকলো না স্যার। আমি বলতে চাইছি যে 2 কয়েদির খুনের রহস্য ওই জানলার সঙ্গে কোনো না কোনোভাবে সম্পর্কিত, কিন্তু কিভাবে সেটা বুঝতে পারছি না। খুনি আবার এই জানলা দিয়ে ভেতরে আসেনি তো? কি ফ্রেডি, জানলার সাইজটা দেখেছো তুমি? এই ছোট একটা জানলা দিয়ে একটা মানুষ ভেতরে ঢুকবে কিভাবে? আরে তা না হলে স্যার বন্দুকি উড়ে এলো নাকি ভেতরে? কি বললে তুমি? না স্যার, মানে আমি না, না, সেটা না, না, বলতে না। হয়তো ঠিক বলেছো তুমি। হ্যাঁ, হ্যাঁ, গান উড়েই সেলের ভেতরে এসেছিল। বন্দুক উড়ে ভেতরে এসেছিল? হতে পারে গান কোনো এমন জিনিসের সঙ্গে যুক্ত ছিল যা উড়তে পারে, যেমন ধরো কোনো খেলনা। হ্যাঁ স্যার, ছোট ছোট খেলনা হয় না, ওই হেলিকপ্টারস, এরোপ্লেনস, যেগুলো রিমোট কন্ট্রোল দিয়ে ওড়ানো হয়। এক্স্যাক্টলি, হয়েছিল এমন কিছু যে খুনি জানলার নিচের দিকে দাঁড়িয়েছিল, ওর হাতে হয়তো রিমোট কন্ট্রোল ছিল, ওই জানলা দিয়ে হেলিকপ্টারকে ভেতরে পাঠায়। হেলিকপ্টারে কোনো একটা ক্যামেরা ছিল যার মাধ্যমে খুনি দেখতে পাচ্ছিল হেলিকপ্টার কোথায় যাচ্ছে। এছাড়াও হেলিকপ্টারে কোনো একটা মেকানিজম ছিল যার দ্বারাই ওই দুটো গুলি চলেছিল এবং তাতেই এরা দুজন মারা যায়। ওহো, এবার মাথায় ঢুকলো গুলি দুটো 2 রকম অ্যাঙ্গেল থেকে কিভাবে চলেছিল। কারেক্ট। ওই হেলিকপ্টারটাও কিছুটা এরকম হবে, এর থেকে বেশি বড় হতেই পারে না, না হলে এটা ওই জানালা থেকে সেলে ঢুকতে পারতো না। তার মানে হচ্ছে যে এই কাজটা ভেতরেরই কোনো লোক করেছে, যে এটা ভালো করেই জানতো যে এই জানলাটা লম্বা
আর চওড়াটা কতটা। হতে পারে এই লোকটা কোনো জেলেরই বন্দি বা জেলেরই কোনো লোক, কেননা বাইরের কোনো লোক এত প্ল্যানিং করে খুনটা করতে পারবে না। স্যার, এই অপরাধীরাও কত নতুন নতুন প্ল্যানিং বের করে খুন করার জন্য। যদি এই প্রচেষ্টাটাই কোনো ভালো কাজে লাগায় তাহলে সমাজের কত উন্নতি হতো বলুন তো। হ্যাঁ, এটা তো ঠিকই শ্রেয়া, খুনি মাথা তো খুব খাটিয়েছে এই কাজটায়। রিমোটের হেলিকপ্টার আর রিমোটের বন্দুক। আর এই ধরনের হেলিকপ্টার বাজার থেকে তো কিনতে পাওয়া যায় না। খুনি নিশ্চয়ই কোনো বিশেষ দোকান বা কারিগরের থেকে বানিয়েছে। এই শহরে যতগুলো এরকম দোকান রয়েছে যেখানে কাস্টম মেড খেলনা তৈরি হয়, সেখানে খোঁজ করতে হবে। আচ্ছা, আপনার ওই রকম হেলিকপ্টার চাই? হ্যাঁ, কেন? আমার মনে হয়েছিল ওই রকম হেলিকপ্টার নিয়ে তো ইয়ং ছেলেরা খেলে। কি বলতে চাইছো তুমি? আমায় দেখে বুড়ো মনে হয়? আমি তা বলতে চাইনি স্যার। তাহলে কি বলতে চেয়েছিলে? তুমি শুধু এইটুকু বলো তোমার কাছে এই ধরনের হেলিকপ্টার আছে কি নেই। না। আরে তাহলে শুরুতেই বলে দিতে পারতে না? শুধু শুধু আমার সময়টা নষ্ট করলে। সকাল থেকে পাওনি কাউকে আর? হ্যাঁ, এক্সকিউজ মি, হ্যাঁ বলুন। আপনার দোকানে রিমোট কন্ট্রোল দিয়ে চালানো হেলিকপ্টার পাওয়া যায়? না না না, এমন হেলিকপ্টার তো আমাদের দোকানে পাওয়া যায় না স্যার। এরকম হেলিকপ্টার আপনার দোকানে নাও পাওয়া গেলে এটা তো বলতে পারবেন যে কোথায় পাওয়া যায়। স্যার, একটা কাজ করুন, আপনি আগে চলে যান, ওখানে গিয়ে জিজ্ঞেস করুন যে কোথায় পাওয়া যায়, ঠিক বলে দেবে। তুমি জানো না সেটা? না। বললেই হয়। ওদিক থেকে পাওয়া গেল না। ওদিকেও কিছু পেলাম না। কি হলো ফ্রেডি, তোমার মুখটা শুকনো কেন? কিছু না স্যার, কিছুই পেলাম না। ওদিকে একটা দোকান আছে, চলো গিয়ে দেখি। বলুন স্যার, কি চাই আপনাদের? আপনার দোকানে রিমোট কন্ট্রোল হেলিকপ্টার আছে? হ্যাঁ স্যার, নিশ্চয়ই পাওয়া যায়। দেখান তো একটু। এই মুহূর্তে তো সব বিক্রি হয়ে গেছে। যদি আপনারা বলেন তাহলে আপনাদের জন্য অর্ডার দিয়ে দিতে পারি। আগে না, তার প্রয়োজন নেই। আপনি শুধু এটুকু বলুন যে ওই হেলিকপ্টারে গান আর ক্যামেরা কেন ফিট করেছেন আপনি। গান, ক্যামেরা, এসব কি বলছেন আপনি? একদম ঠিক বলছি আমরা। আর আমরা ভালো করে জানতাম যে ওই ধরনের হেলিকপ্টার শুধু আপনার দোকানেই পাওয়া যায়। তার জন্য আপনি এটা বলুন যে ওই হেলিকপ্টারে আপনি গান আর ক্যামেরা কেন ফিট করেছেন। আরে, আপনারা অকারণ আমাকে বদনাম করছেন। আচ্ছা, তো আপনারা এভাবে কথা শুনবেন না। আমি এক্ষুনি পুলিশকে ফোন করছি। এই দেখো, সাহায্যের জন্য পুলিশকে ফোন করেছিলে কি? সিআইডি হাজির। সিআইডি? একদম সিআইডি। এবার বলুন, কার কথাতে ওই হেলিকপ্টারটা বানিয়েছিলেন? কারোর কথা না স্যার। কারোর কথা না? দুটো খুন হয়েছে আপনার এই খুনি খেলনার জন্য, তাও আবার জেলে। দুটো খুন, তাও জেলের মধ্যে? এটা বলুন যে কার জন্য করেছেন আপনি এসব, বলুন। আমি সত্যি বলছি স্যার, আমি এই ব্যাপারে কিচ্ছু জানি না। আপনি যদি জানেন না তাহলে অন্য কেউ জানতে পারে। আপনি ছাড়া আর কে আছে এই দোকানে? এই দোকানে তো আমি ছাড়া ব্যাস শুধু কর্মচারী রাজেশ। কোথায় আছে রাজেশ? ডাকো ওকে। ও তো এখন বাইরে গেছে, এই এলো বলে। এই নিন রাজেশ, এনারা সিআইডি থেকে এসেছেন। সিআইডি? এই দাঁড়া। দাঁড়া তো বেটা। কোথায় পালাচ্ছিলি? যদি হেলিকপ্টারে করে পালাতিস তো হয়তো বেঁচে যেতিস, কিন্তু আফসোস। ভুল হয়ে গেছে স্যার। আমি যা করেছি টাকার জন্য করেছি। ওই লোকটা আমাকে 50,000 টাকা দিয়েছিল হেলিকপ্টারে গান ফিট করার জন্য। টাকার লোভে তুমি একটা খুনিকে সাহায্য করলে? হ্যাঁ, ভুল হয়ে গেছে স্যার, আর এরকম ভুল কোনোদিন করব না। জেল থেকে ছাড়া পেলে তবেই না চেষ্টা করবে। কে দিয়েছিল টাকাগুলো? জানি না, ওর নামও মনে নেই, অ্যাড্রেসও মনে নেই, ফোন নাম্বারও মনে নেই। মুখ মনে আছে তোমার?
মুখটা একটু একটু মনে আছে। কম করে কিছু তো মনে পড়েছে ওর শ্রেয়া। ওকে দিয়ে স্কেচ বানাও আর আমাদের ক্রিমিনাল ডাটাবেসে চেক করতে হবে। হতে পারে এ কোনো পুরনো অপরাধী। চোখ স্যার একটু ছোট আর একটু লম্বা। এরকম হ্যাঁ ঠিক আছে। ঠোঁট একদম ঠিক আছে, এরকমই। আর চুল স্যার? চুল চুল ছোট ছোট একটু আর সোনালি সোনালি রঙের। হ্যাঁ স্যার, স্কেচ রেডি আছে। এটা কি ওই লোকটাই? ইয়েস ম্যাম, ওই লোকটাই। শ্রেয়া একটা কাজ করো, আমাদের ক্রিমিনাল ডেটাবেসে দেখো। হতে পারে ও কোনো পুরনো ক্রিমিনাল। স্যার, স্যার, স্যার এ কোনো জগন নামের অপরাধী। ঠিক আছে, আমি পরে কথা বলছি। স্যার এই চুরি ডাকাতি করার জন্য বেশ কয়েকবার জেলের ঘানি টেনেছে। ছোটখাটো চুরি করতো, তারপরে খুনি কবে থেকে হলো? স্যার গত 6 মাস ধরে ও বসন্ত বাজার জেলেই আছে, যেখানে বিকি আর চন্দন ছিল। তার মানে এরা তিনজন নিজেদের মধ্যে নিশ্চয়ই দেখা করেছিল। তিনজনের কোনো না কোনো কানেকশন রয়েছে। এটা কি কয়েক সপ্তাহ আগেই ও জেল থেকে ছাড়া পেয়েছে, আর জেল থেকে ছাড়া পেয়েই সোজা হেলিকপ্টার বানাতে চলে গেছিল। কিন্তু স্যার জেল থেকে ছাড়া পাওয়ার পর এই ফাংশন চলাকালীন ও কি করে জেলের ভেতরে ঢুকলো? কেউ ওকে দেখতেই পেল না। হতে পারে শ্রেয় নিজে যায়নি, বিকি আর চন্দনকে মারার জন্য কেউ একটা ওকে হেল্প করেছে। আমাদের খোঁজদের কাজে লাগাও, খোঁজ লাগাও যে এই জগন কোথায় রয়েছে। স্যার, দেখো রিঙ্কু, যদি তোমার খবর ভুল হয় না তাহলে তো দেখবে। কি স্যার, রিঙ্কু কোনোদিনও ফালতু খবর দিয়েছে যে আজকে দেবে? আপনারা যে ঘুঘুটার খোঁজ করছেন সে এখানে বসেই দানা খাচ্ছে। এটাই ওর বাড়ি। এটাই হলো ওর ঠিকানা। ঠিক আছে রিঙ্কু, এটা রাখো তোমার কাছে। হুম, কে রে? দুধওয়ালা। দুধওয়ালা? এই সময়? ওই, এটা কি দুধ দেওয়ার সময় নাকি? মহিষের যখন ইচ্ছা হবে তখনই তো দুধ দেবে। সকালে যদি দুধ না দেয় তাতে আমার কি দোষ? আজ পর্যন্ত তোর মোষটা তো সকালেই দুধ দিত, আবার রাতে কবে থেকে দিতে শুরু করলো? কি করব, সিআইডি আসার কোনো ঠিকই থাকে না। সিআইডি? পালাচ্ছিস কোথা তুই? হ্যাঁ? বল, কেন মেরেছিস তুই বিকি আর চন্দনকে? স্যার, আমার কোনো শত্রুতা ছিল না ভিকি আর চন্দনের সঙ্গে। যদি তোর শত্রুতা না থাকে তাহলে ওদেরকে মেরেছিস কেন তুই? টাকার জন্য স্যার। কে দিয়েছিল টাকা? বল, কে দিয়েছিল টাকা এই কাজটা করার জন্য? হ্যালো, আমি জগন বলছি। তোমাকে আমি কতবার বলেছি না তুমি আমাকে কখনো ফোন করবে না? দেখো, আমি তোমার সঙ্গে দেখা করতে চাই। তোমার মাথাটা কি পুরো খারাপ হয়ে গেছে? দেখো, তোমায় আমার সঙ্গে দেখা করতেই হবে, না হলে আমি না হলে কি হুমকি দিচ্ছ আমায়? আজ রাত্রি 9:30টার সময় জোয়ালা রোডে অপেক্ষা করব। যদি না আসো তো? না আসলে কি করবে? হ্যালো হ্যালো, না আসলে আমায় দেখে নেবে বলছে। আজ দেখা হোক তোর সাথে, তোর সাথে যত হিসেব নিকেশ আছে সব শেষ করব। এবার তুমি আপনাদের কাজ করে দিয়েছি, এবার চাই স্যার। বাবা, এইভাবে কি করেছে দিদি? এখন অবধি তো পাপের অর্ধেকটা ক্ষয় করেছিস মাত্র, বাকি প্রায়শ্চিত্ত করা তো এখনো বাকি। কি বলছেন পাপ, কি বলছেন প্রায়শ্চিত্ত? আমি তো কিছু বুঝতে পারছি না। তুই খুনিকে আমাদের বোনা জালে তো ডেকেছিস, কিন্তু তোর কাজ এখনো শেষ হয়নি। ওকে অ্যারেস্ট করার জন্য তোকে আমাদের সাথে যেতে হবে। না না স্যার, আমি ওকে হুমকি দিয়ে ওকে খুব রাগিয়ে দিয়েছি। যদি আমি ওখানে যাই না, ও আমাকে মেরে ফেলবে। ও ভয় পাচ্ছিস তোর মৃত্যুতে? তখন তো তুই একবারও ভাবলি না যে জেলে দুটো বন্দিকে প্রাণে মেরে দেওয়ার প্ল্যানিং চলছিল?
স্যার আমি যা কিছু করেছি তার জন্য আমি খুব লজ্জিত। আমি আপনাদের কথা দিচ্ছি স্যার যে আজকের পরে আমি কোনো অন্যায় করব না। কি করে করবো তোর কথার ওপর বিশ্বাস? একটা অপরাধের শাস্তি ভোগ করে এসেছিস, দ্বিতীয়টাও করে বসলি। স্যার আমার জন্য না হোক, কমসে কম আমার বউ বাচ্চার জন্য আমাকে ক্ষমা করে দিন। আমি না থাকলে ওদের ভবিষ্যৎ অন্ধকার হয়ে যাবে। নিজের পরিবার নিয়ে খুব চিন্তিত দেখছি। অপরাধ করার সময় একবারের জন্য তাদের কথা মনে পড়েনি? স্যার আমাকে একটা সুযোগ দিন ভালো মানুষ হওয়ার। আমি আপনাদের আর কোনোদিনই অভিযোগ করার সুযোগ দেব না। আর আপনারা যেরকম বলবেন আমি সেরকম করতে তৈরি স্যার। ঠিক আছে, যারই হাত আছে এই সব কিছুর পেছনে, তারা খুব শীঘ্রই আমাদের হাতের মুঠোয় হবে। ভালো হয়েছে তুমি এসেছো। আমাকে সিআইডির হুমকি দেওয়ার সাহস কি করে হয় তোমার? সিআইডি তোমার জন্য আমার পেছনে পড়ে আছে, আর তোমার দায়িত্ব হলো আমাকে সিআইডির হাত থেকে বাঁচানো। আচ্ছা, আমি যে তোমাকে দিয়ে কাজটা করিয়েছি তার মূল্য তুমি পেয়ে গেছো। মানে? তোমাকে সিআইডির হাত থেকে বাঁচাবার দায়িত্ব আমি নিয়ে রাখিনি, বুঝলে? দেখো, আমি ফাঁসিতে ঝুলতে চাই না। তোমাকে সিআইডি কে বলতেই হবে যে আসল অপরাধী তুমি, বুঝেছো? আচ্ছা, এমনিতে তোমার শিক্ষা হবে না মনে হচ্ছে। দাঁড়াও, তোমার জন্য ওষুধ নিয়ে এসেছি আমি। না 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 হ্যাঁ, এবার এত বড় বেইমানি! সিআইডি গুলি চালানোটা পছন্দ করে না। যেভাবে ও গাড়ি চালাচ্ছে, কাউকে অ্যাক্সিডেন্ট না করে ফেলে। ও টায়ারে গুলি করো। এই বিজয় বাবু, খেলা শেষ তোর, চল। আমাকে ছেড়ে দিন, চল, যেতে দিন আমায়। যেতে দেব? লজ্জা হওয়া উচিত তোমার। আইনের রক্ষা করো, আর দুটো কয়েদিকে খুন করলে। আমি ওদের মারার সিদ্ধান্তটা প্রথমেই নিয়ে ফেলেছিলাম। অপেক্ষায় ছিলাম যে কখন সময়টা আসে, আর সেই সুযোগটা আমি পেলাম যখন জেলে ফাংশনটা হচ্ছিল। কেন? এমন কি করেছিল ওরা তোর সাথে যে পুলিশে থাকতেও আইনকে তুই হাতে তুলে নিলি? ওরা আমার বোনের বাড়িতে চুরি করার সাথে সাথে, আর তারপরে স্যার, ওরা আমার বোন অর্চনার সঙ্গে খারাপ উদ্দেশ্য ছাড়াও অনেক বাজে কাজ করেছে। কি? তাহলে তুমি এই কথাটা আগে কাউকে কেন বলনি? আমি ভয় পেয়ে গেছিলাম, সমাজে যদি কেউ বদনাম করে দেয়, আমার বোনের ঘর থেকে বাইরে বেরোনোটা মুশকিল হয়ে যাবে। শুধু এই ভয়ের জন্য আমি আমার মুখটা বন্ধ করে রেখেছিলাম। আর ওই ভিকি ওর চন্দন এই ভয়ের সুবিধা নিয়ে আমার সঙ্গে ব্ল্যাকমেল করা শুরু করে। চোখ কেন ঢুকাচ্ছ বিজয় বাবু? মনে হয় আমাদের দেখে বিজয়বাবুর চোখে জল এসে যায়, এই জন্য চোখ ফিরিয়ে না। কিন্তু চন্দন, আমাদের দেখে বিজয় বাবুর কান্না আসে কেন? হয়তো এর নিজের বোন অর্চনার কথা মনে পড়ে যায়। আরে বাপরে, চন্দন, চন্দন এ তো রেগে যাচ্ছে, এর তো খুব রাগ হচ্ছে। চন্দন, আমার তো ভয় লাগছে। চন্দন, আমার তো হাত কাঁপছে। এই,
আগামী সপ্তাহে কিন্তু আমাদের 20,000 টাকা চাই, না হলে তোর বোন অর্চনার দুঃখের গল্পটা না খুব শিগগিরই শহরের সকলের মুখে মুখে ফিরবে, বুঝেছিস? তোর লাল চোখ আমাদের দেখাতে আসিস না, যা নিজের কাজ কর, যা যা। হাসো, যত বড় হেসো, হেসে নাও। আর বেশিক্ষণ নেই। আমার বোনের উপরে অত্যাচারের প্রতিশোধ একজন দাদা নিজের হাতে তুলে নেবে। এখন শুধু আপনারাই বলুন স্যার, সব সময় অপমান সহ্য করে জীবনটা কাটানো যায় না। মানছি তোমার বোনের সঙ্গে যা হয়েছে সেটা ভুল, তবে এটা ভেবে চুপ করে থাকা যে বদনাম হবে, এটা যেমন ভুল তেমন সেকেলে ভাবনা। আর মহিলাদের ওপর অত্যাচার বাড়ার এটাও একটা কারণ। মহিলারা বদনামের ভয়ে আইনে দ্বারস্থ হয় না, আর চন্দন আর ভিকির মতো লোকেরা আরো চেপে বসে। আপনি এই কথাটা ঠিক বলছেন, কিন্তু আমার নিজের বোনকে এত কষ্টে আর থাকতে দেখতে পাচ্ছিলাম না। এর জন্যই ওদের উপরে প্রতিশোধ নেওয়ার সিদ্ধান্ত নিলাম আমি। আর জগনের সাহায্যে হেলিকপ্টারে আমি গান ফিট করলাম, আর সেই গানের সাহায্যে মানছি তুমি যা করেছো সেটা অন্যায়ের প্রতিশোধ নেওয়ার জন্য করেছো, কিন্তু যদি প্রতিশোধের আড়ালে প্রত্যেকটা মানুষ অন্যায় করতে থাকে তাহলে সমাজে আইন কানুন বলে কিছুই থাকবে না। আমি যাদের মেরেছি ওরা একদম ভালো মানুষ ছিল না। এটা সত্যি যে ওরা ভালো লোক ছিল না, কিন্তু অপরাধ তো অপরাধী হয়, আর তোমাকে কি শাস্তি দিতে হবে সেটা এখন আদালত ঠিক করবে। For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.